আর মাত্র ১ মাস বাকি। এবছরে ফুল স্কলারশিপ অথবা অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে বিদেশে পড়তে যেতে চাইলে এই অক্টোবরের মধ্যেই প্রফেসরসদেরকে ইমেল করতে থাকুন। একটি পারফেক্ট ইমেল কিভাবে করবেন তা জানবেন এই ভিডিওতে। তার আগে আমাদের গ্র্যাডভার্সকে ফলো করুন। আমরা যখন ফার্স্টে কোনো মেইল করব, আমাদের ফার্স্টে দেখতে হবে আমি কোন মেইল আইডিটা ব্যবহার করছি। আমার ইমেইল আইডি চেষ্টা করব আমাদের যে একাডেমিক ইমেইল আইডি আছে সেটা ব্যবহার করতে। সাধারণত একাডেমিক ইমেইল আইডিটা কেমন হয়? যে আমাদের নাম থাকে, সাথে আমাদের রোল নাম্বার অথবা যেকোনো সাধারণত আইডি নাম্বারটাই দেয়। তারপরে কি আমাদের এডুকেশনাল যে আ ডোমেইনটা আছে সেটা থাকে। আমাদের যদি নিতান্তই এটা না থাকে, এটা ব্যবহার করতে না পারি, তাহলে আমরা চেষ্টা করব আমাদের পার্সোনাল জিমেইল আইডি ব্যবহার করতে, যেটাতে আমাদের নাম আর সর্বোচ্চ কিছু ডিজিট থাকতে পারে। কিন্তু আ এমন কোনো নাম থাকবে না যেটা কিনা কোনো মানুষকে বা তোমাকে ইন্ডিকেট করতেছে না। এরকম কোনো ইমেইল আইডি দেওয়া যাবে না। যেমন আমি আমার প্রতিষ্ঠানের ইমেইল আইডি যদি ব্যবহার করি, যেমন bradburs.edu@gmail.com, এরকম ব্যবহার করা যাবে না। এরপরে কি করব? ফার্স্ট এ আমরা চেক করব আমাদের ইমেইল আইডি ঠিক আছে কিনা। এরপরে আমাদের সাবজেক্ট লাইনটা সেট করতে হবে। আমরা আসলে যে সাবজেক্ট লাইনটা সবসময় প্রফেসররা দেখে অভ্যস্ত, সেটাকেই ব্যবহার করবে। যদি তুমি চাও যে তোমরা এমএসএ এপ্লাই করবা স্পেসিফিকলি, তাহলে প্রসপেক্টিভ গ্র্যাজুয়েট স্টুডেন্টের বদলে প্রসপেক্টিভ এমএস স্টুডেন্ট লিখতে পারো। স্পেসিফাই করতে পারো। আর যদি চাও যে পিএইচডি এপ্লাই করতে, শুধুমাত্র পিএইচডি এপ্লাই করতে, দেন পিএইচডি লিখতে পারো। আমি গ্র্যাজুয়েট স্টুডেন্ট এই কারণে লিখি, কারণ আমি চাই এমএস বা পিএইচডি যেকোনো অপরচুনিটি আমি যেন পাই। যদি আমি কোনো সার্কুলার দেখি, এমএস অথবা পিএইচডি স্টুডেন্ট নিবে এরকম কোনো সার্কুলার দেখি কোথাও, LinkedIn এ হোক অথবা হচ্ছে কোনো ইউনিভার্সিটির ওয়েবসাইটেই হোক, তখন আমরা সে যেটা চাচ্ছে, ধরো এমএস স্টুডেন্ট চাচ্ছে, তাহলে তখন আমরা সাবজেক্ট লাইনে সেটাই লিখব। আর হচ্ছে আ যে পিএইচডি স্টুডেন্ট পিএইচডি লিখবে। আর আমরা যেহেতু এমএস পিএইচডি ২ টাই যদি আমি এপ্লাই করতে চাই, দেন আমরা লিখব গ্র্যাজুয়েট স্টুডেন্ট। তারপর কোন সেশনে যাব সেই সেশনটাকে উল্লেখ করা লাগবে। এই গেল আমাদের আ সাবজেক্ট লাইন। এরপরে আমরা কি করব? আমরা তার আমরা আমাদের আ ইমেইলে যে ভিতরে বডিটা থাকবে সেই বডিটাকে আমরা সাজাবো। বডিটার একটা ড্রাফট রেডি করতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট এ কি থাকবে? ফার্স্ট এ কি করব? আমরা তো নরমালি কি লিখি? আমরা তাকে আ হ্যালো বলে শুরু করব। হ্যাঁ? আমরা জিআর ইউজ করব না। কারণ ডিআর লেখা হচ্ছে খারাপ। মানে আমাদের বাংলাদেশী সিস্টেমের কিন্তু আমরা চেষ্টা করব যে তাদের কালচারটাকে ফলো করে তাদের সাথে অ্যাপ্রোচটা শুরু করা। হ্যালো ডক্টর, তারপরে কি ইউজ করব? লাস্ট নেম। তারপরে আমরা তাদের লাস্ট নেমটাকে ব্যবহার করব। ওরা ফার্স্ট নেম উচ্চারণ করাটা মানে ফরমালি নেয় না। মানে এটাকে ব্যান্ড করে না বা পছন্দ করে না। আমরা যখন তাকে ফরমালি অ্যাপ্রোচ করব তাদের লাস্ট নেমটাকে ইউজ করব। তারপরে আমি আমার সম্পর্কে একটা স্পেসিফিক নলেজ তাকে দিতে হবে। কারণ আমি কি উদ্দেশ্যে তাকে মেইল করছি সেটা বোঝানোর। যেমন I am eager to pursue graduate studies, মানে এমএস অর পিএইচডি। আমি যদি শুধু এমএস হয় দেন এমএস উল্লেখ করব। আর পিএইচডি হলে পিএইচডি। আর যেহেতু ২ টাই আমি অপরচুনিটি আছে কিনা তাকে জিজ্ঞেস করতেছি, এজন্য এমএস অর পিএইচডি একসাথে দিয়ে দিয়েছি। তারপরে কোন ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটিকে মেনশন করব। তারপরে কোন সেশন সেটাও মেনশন করব। এখানে আমি স্পেসিফিকলি আ আমার প্রোগ্রামটাকে করি নাই। যেহেতু আ আমি ওদের প্রোগ্রাম সম্পর্কে হয়তো ওই সময় যখন আমি এলাকে মেইল করেছি তখন তাদের প্রোগ্রাম সম্পর্কে আমি অবহিত ছিলাম না। বা ওইটা একটু আমার কনফিউজিং লাগছিল। কিন্তু আমি যখন সরাসরি এন্টোমোলজি বুঝে গেছি তখন আমি যাদেরকে মেইল করছি সেটা কিন্তু এন্টোমোলজিই ছিল। আচ্ছা, তারপরে আমাদের ধরো সিজিপিএ, তারপরে হচ্ছে আ আমি কোত্থেকে পড়াশোনা করছি, আমার স্কোর এগুলা এড করলাম। এরপরে আমি আমার রিসার্চ এক্সপেরিয়েন্স গুলো অথবা আমার কি বলবো প্রফেশনাল এক্সপেরিয়েন্স গুলো এখানে মেনশন করতে পারি যেটা কিনা ওই প্রফেসরের সাথে যাবে। ঠিক আছে? এখানে ২ টা বিষয় আছে। হতে পারে আমি আ প্রফেসরের বিষয়গুলাকে আগে লিখতে পারি, যাতে তাকে দ্রুত হুক করতে পারি। তারপরে আমার এক্সপেরিয়েন্স
বা আমার যে আছে, আমার যোগ্যতাগুলো আছে সেগুলো দিয়ে কিভাবে তাকে বেনিফিটেড করতে পারি, কিভাবে তার প্রজেক্টে আমি একটা ভ্যালু এড করতে পারি, সেটা লিখতে পারি। অথবা আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে আমি আমার যোগ্যতাগুলো তাকে বললাম বা আমি কি রিলেটেড রিসার্চ করলাম সেটা বললাম। তারপরে তার বিষয়গুলাকে আনা। ২ টা অ্যাপ্রোচই যায়। তো আমি এখানে কি করেছি, আমি আমার যোগ্যতা সম্পর্কে বলছি যে আমি কোন বিষয়গুলো নিয়ে কাজ করছি সেটা বলছি। প্লাস হচ্ছে তারপরে হচ্ছে আমার এই প্রফেশনাল এক্সপেরিয়েন্স আবার সব দেওয়া যাবে না। হ্যাঁ? যেমন কোনটা দেওয়া যাবে? ধরো রিসার্চ রিলেটেড কাজ হইছে তাহলে রিসার্চ এক্সপেরিয়েন্স গুলা। যেমন আমি এখানে কি বলছি, অ্যাজ আ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আমি কি কাজ করেছি সেটা। তো এইটা আমি বলার কারণে আমাকে আলাদাভাবে বলা লাগে নাই যে আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিলাম অমুক, এরকম না। আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কি করছি এটা বলছি। এরপরে কি আমি আলাদাভাবে জাস্ট বলছি যে আমি একটা ইন্টার্নশিপ করছি মলিকুলার বায়োটেকনোলজি রিলেটেড। জাস্ট এটা। চেষ্টা করতে হবে এই কথাটা শর্টলি বলতে। মানে একেবারে অনেক বড় ইমেইল করা যাবে না, মানে একেবারে ছোট ইমেইল করা যাবে না। আমার যে ইমেইলের সাইজটা এটা অনেক বড়ও না, অনেক ছোটও না। মানে এখানে এট লিস্ট ক্লিয়ার হওয়া যায় যে না আসলে আমি কোন বিষয়গুলা তাকে জানাতে চাচ্ছি। হ্যাঁ? আ কোন বিষয়গুলো তার সাথে যায় বা তার কাজে লাগতে পারে এটা। কিন্তু খুব বেশি বলা যাবে না। কারণ তারা ব্যস্ত থাকে। সো অনেক বড় মেইল করলে কিন্তু সমস্যা। আবার একদম ছোট মেইল করলেও তারা কিন্তু পরে ভালো ইনফরমেশনটা তোমার থেকে পাবে না। সো ইনফরমেটিভ ও হবে প্লাস আবার বেশি লেন্থিও হবে না। এরকম একটা অপটিমাম সাইজ থাকতে হবে। এরপরে কি করেছি, আমি যে রিসার্চার এর কাজকে মনে করে যে কাজগুলো আমার সাথে যায় সেগুলোকে সিলেক্ট করেছি। যেমন আমি আইপিএম কে মেনশন করেছি এখানে। সো এখানে এই যে লোকটা তার আইপিএম রিলেটেড কাজ আছে। যেমন বায়োলজিক্যাল কন্ট্রোল আইপিএম এর একটা অংশে। হ্যাঁ? যে স্লাগ ব্যবহার করা। স্লাগ এক রকমের প্রাণী। এটাও বায়োলজিক্যাল কন্ট্রোল বায়োলজিক্যাল কন্ট্রোল আইপিএম এর যেহেতু অংশ, আমি আমার আইপিএম প্র্যাকটিস এর বিষয়ে বলছি যে এখানে পলিনেটর কিভাবে কনজারভেশন করা। আ সো আইপিএম রিলেটেড যেহেতু তাই আমি এখানে অ্যাপ্রোচ করতে পারছি। আর পলিনেটর রিলেটেড যদি হয় তাহলে সেই রিলেটেড অ্যাপ্রোচ করতে হবে। এখন আমি যদি এমন কোন প্রফেসরকে অ্যাপ্রোচ করি যার কাজের সাথে আমার কাজ ম্যাচ করে না, তখন কিন্তু আমি আমার এইখানে এই কাহিনী লিখব না। আমার পলিনেটর, আমি আইপিএম অমুক এসব কিছু লিখব। তখন আমি খালি জাস্ট তখন তার কাজগুলাকে মেনশন করব। ঠিক আছে? ধরো যেমন এই যে আমাকে কি বলল? এই যে রিমন বলল যে, "আমার তো এক্সপেরিয়েন্স নাই। সো আমি কিভাবে তাকে অ্যাপ্রোচ করতে চাই। মানে প্রফেসরদেরকে অ্যাপ্রোচ করব। যেহেতু আমার ওই রিলেটেড এক্সপেরিয়েন্স নেই।" তখন কি করতে হবে? তখন হচ্ছে ওই প্রফেসরের পেপার গুলোকে আগে মেনশন করতে হবে। তখন এই সেকশনটা আসবে আগে। ঠিক আছে? এই সেকশনটা তখন আগে চলে যাবে। এরপরে চলে আসবে আমার এক্সপেরিয়েন্স। যেমন এখন তোমরা আমাদের রিসার্চ মেথোডোলজি অ্যান্ড ডেটা এনালাইসিস কোর্স করছো। সো তুমি বলতে পারো যে তুমি রিসার্চ মেথোডোলজি অ্যান্ড ডেটা এনালাইসিস এর উপরে আ একটা কোর্স কমপ্লিট করেছো। সেখান থেকে তুমি রিসার্চ এর এই বিষয়গুলা শিখেছো যেটা কিনা আপনার অমুক কাজের সাথে যায় বা আপনার অমুক এই যে আপনি যে কাজগুলো করেছিলেন, সার্ভে করেছিলেন, আমি সার্ভে সম্পর্কে জানি বা হচ্ছে আমি এরকম রিসেন্টলি সার্ভে করেছি, এরকম টাইপের। মানে তার কাজগুলোকে ফাইন্ড আউট করতে হবে। এটা একটু হার্ড হবে তোমাদের জন্য। যখন আমার এক্সিস্টিং কাজ আছে, তখন কিন্তু আমি তার পেপার মেনশন করলে কাজ হয়ে যাইতেছে অনেকটা। আর যখন তোমার এক্সিস্টিং কাজ নাই, তখন তার পেপারটাকে খুলে পড়তে হবে। তোমার এট লিস্ট অ্যাবস্ট্রাক্ট টা পড়তে হবে। অ্যাবস্ট্রাক্ট টা পড়ার পরে অ্যাবস্ট্রাক্ট এর ভিতর থেকে তোমাদেরকে বের করতে হবে যে কোন জায়গায় তোমার কোন কাজটা কাজে লাগবে। মানে তার অ্যাবস্ট্রাক্ট এর ভিতর থেকে বের করতে হবে যে আমি এই জায়গায় তোমার ভ্যালুয়েট করতে পারি। আপনি তো আপনার অমুক কাজটা করেছিলেন যেটা কিনা আমি করতে পারব বা করতে পারি বা আমি এই জিনিসটা জানি। এরকম রিলেটেড কিছু বলতে হবে। তোমার ল্যাবে আমি এইভাবেই ভ্যালু এড করতে পারি। জাস্ট এটা। তারপরে কি? তারপরে তুমি তোমার অ্যাটাচমেন্ট এর কথা বলবা। তোমাদের অ্যাটাচমেন্ট হবে সিভি অ্যান্ড ট্রান্সক্রিপ্ট, এটা হচ্ছে ম্যান্ডেটরি। সিভি অ্যান্ড ট্রান্সক্রিপ্ট এটা অবশ্যই আ অ্যাটাচ করতে হবে। আর এসওপি কে অ্যাটাচ করা হচ্ছে একটা আ এসওপি বলতে কি? এটা একটা কভার লেটারের মতো। এখানে কিন্তু ঐরকম এসওপি না। যখন আমরা অ্যাডমিশন এর সময় যে এসওপিটা ব্যবহার করি সেটা না। তার ল্যাবে জয়েন করার জন্য কারণ কি? তার ল্যাবে জয়েন করার কারণটা কি? তোমার কেন ইচ্ছা? সেই রিলেটেড কোন একটা কভার লেটার দেওয়া।
হ্যাঁ, তখন কি ওখানে আবার ইন ডিটেইল লিখতে হয়। এটা কখন ম্যান্ডেটরি হয়ে যায়? যখন তুমি সার্কুলার গুলাতে এপ্লাই করবে। যখন কোনো সার্কুলার পাবা যে অমুকে পিএইচডি স্টুডেন্ট নিচ্ছে বা অমুক প্রফেসর এমএসসি স্টুডেন্ট নিচ্ছে। তখন সে তো একটা সার্কুলার দেয়। সে সার্কুলারে তো মেনশন করে যে তার ল্যাবে কি কাজ করতে হবে বা হচ্ছে তার ল্যাবের ভিতরে কোন বিষয়গুলা নিয়ে কাজ হবে, হ্যাঁ? তখন তুমি তোমাদের একটা ছোট্ট একটা সিভি বলছি, এসওপি অথবা হচ্ছে একটা কভার লেটার লিখতে হবে যেটা সর্বোচ্চ ২ পেজের হবে। আ ওটার মধ্যে তোমার মেনশন করতে হবে যে তোমার এই কাজগুলাকে তুমি কিভাবে তোমার এক্সপেরিয়েন্স দিয়ে তুমি এটাকে মিট আপ করতে পারবা বা হচ্ছে তোমার আ এই কাজগুলোকে তুমি কিভাবে ভ্যালু এড করতে পারো। তখন ওখানে ডিটেইল লেখার একটা জায়গা থাকবে তোমাদের। তখন আর ইমেইলের মধ্যে অত বেশি লেখা লাগবে না। আমার মতো ছোট করে মেইল করবা। মেইল করে ওই এসওপিটা লিখতে হবে। সো এমনি নরমালি জাস্ট কি বলবো যে খড়ের গাদায় সুই খোঁজার মতো করে যখন আমরা প্রফেসর খুঁজি, এত প্রফেসরের মধ্যে আমার সাথে রিলেভেন্ট প্রফেসরকে যখন আমরা খুঁজি, তখন হচ্ছে আ তাদেরকে অ্যাপ্রোচ করার সময় এরকম করতে হবে না। জাস্ট সিভি অ্যান্ড ট্রান্সক্রিপ্ট এই হচ্ছে বিষয়। তো ইমেইলের শেষের দিকে তাকে অবশ্যই তাকে থ্যাংকস জানাবা। তার টাইম অ্যান্ড কনসিডারেশন এর জন্য। কারণ সেটা তারা আশা করে। কারণ এত ব্যস্ততার মধ্যেও তোমাদের ইমেইলটা পড়তেছে। এটা তার জন্য তাকে ধন্যবাদ জানানোই উচিত। আর হচ্ছে এই একটা বিষয় তোমাকে দেখাই। নামের সাথে প্রনাউন ইয়াদ করো। কারণ অনেক সময় ওরা বুঝতে পারে না যে তুমি ছেলে না মেয়ে। আমাদের নাম তো ওরা বুঝে না। ওরা ওদের নাম দেখে বুঝে যে আসলে এটা ছেলে না মেয়ে। তাও তো ওরা কনফিউজড হয়ে যায় এখন। কারণ আসলেই ছেলে না মেয়ে। ওরা তো ছেলে হয়ে মেয়ে প্রকাশ করে বা মেয়ে হলে ছেলে। যাই হোক। সো আমরা চেষ্টা করব আমাদের প্রোনাউনটা নামের সাথে এড করে দিতে যাতে ওরা বুঝতে পারে যে আমি ছেলে না মেয়ে। তারপরে তোমরা তোমাদের পজিশনস গুলো এড করতে পারো। যদি প্রফেশনাল কোনো পজিশন থেকে মেইল করো সেটা দিতে পারো। আর স্টুডেন্ট হলে স্টুডেন্ট। আর ইমেইল, LinkedIn, অর্কিড আইডি এগুলা পারলে এড করো। হ্যাঁ? আর আর এগুলা কখন এড করবা? যখন এগুলো অপটিমাইজড থাকবে। অর্কিড অথবা LinkedIn যখন অপটিমাইজড থাকবে তখন এড করে দিও। আর অর্কিড আইডি দেওয়াটা কেন বললাম? যদি পেপার নাও থাকে এটলিস্ট অর্কিড আইডিটা খুলে এড করে রেখো যাতে ওরা মানে বুঝে যে তোমার আসলে রিসার্চ সম্পর্কে আইডিয়া আছে। নইলে খালি তো অর্কিড আইডি খুলবে না কে। ঠিক আছে? অর্কিড আইডি অথবা রিসার্চগেট এর আইডি অথবা গুগল স্কলার এর আইডি যেটাই থাকুক সেটা একটা এড করে রাখবা। যাতে করে ওরা বুঝে যে না আসলেই তোমার রিসার্চ ইন্টারেস্ট আছে। বা তুমি চাও যে তোমার কোনো কিছু হোক আর আর যদি পেপার পাবলিশ হয়ে যায় তাহলে তো অবশ্যই ভালো। ওই পেপারটা তুমি তোমার অর্কিড আইডিতে অথবা রিসার্চগেট অথবা গুগল স্কলার এ এড করে দিলা। এটা খুব ভালো হবে তো। আর তোমরা যদি তোমাদের কোনো পেপারকে মেনশন করো তখন GOI যে লিঙ্কটা সেটা এড করে দিতে পারো তোমার এখানে অথবা হচ্ছে সিভির মধ্যে তো অবশ্যই DOI টা এড করবা যাতে ডিরেক্টলি লিঙ্কে ক্লিক করে তোমাদের ওই রিসার্চ পেপারটা দেখতে পারে। এইগুলো ইমেইল করার যে প্রসেসরটা। এখন ইমেইলের কিছু রিপ্লাই সম্পর্কে তোমাদের সাথে কথা বলি। কিরকম রিপ্লাই সাধারণত হয়? সবথেকে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা ইমেইলের রিপ্লাই পাবা না। কিন্তু খুব ভালো ইমেইল লিখলে যেভাবে আমি লিখেছি সেভাবে যদি আসলেই তোমরা একদম স্পেসিফিকলি কাজের সাথে ম্যাচ করে এইরকম পেপার বের করে মেনশন করে মানে বললাম তো মানে আমি মানে জাস্ট randomly তাদের পেপার পিক করলে হবে না। আমি ধরো এই যে ইয়া এই রিসার্চার এর প্রোফাইলে গেলাম। আমি randomly এখান থেকে ২ টা ধরো করলাম। ধরো এই যে examine the impact of corn rootworm on silage corn এইটা যদি আমি পিক করি এটা আসলে আমার কাজের সাথে যায় না। আমি এটা না IPM এর সাথে যায় না হচ্ছে আমার পলিনেটর রিলেটেড কাজের সাথে যায়। সো এটা যদি পিক করে আমি মেনশন করি তখন সে বুঝবে যে আমি জাস্ট একটা মানে কি বলবো? একটা ধান্দাবাজি করতেছি। আমি জাস্ট randomly তার পেপার পিক করছি। কিন্তু আমি যদি তার এই পেপারটাকে নেই যে কোনটা যেন দেখেছিলাম? আ এই যে ইফেক্টিভ আইপিএম ফর অ্যানুয়াল ক্রপস এটা যদি নেই তাও যাবে। যেহেতু আমি আইপিএম রিলেটেড কাজ করছি। তারপরে এই যে এটা যাবে ইনসেক্টিসাইড অ্যাপ্লিকেশন টু প্রিভেন্ট হানি বিস, হ্যাঁ? এই হানি বি যেহেতু পলিনেটর আর হানি বি কনজারভেশন নিয়ে কাজ করতেছি আমি। সো এই ব্যাপারটা আমার সাথে বেশি যায়।
হ্যাঁ, এইটা একটা বিষয়। আরেকটা বিষয় আছে। তোমাদের খেয়াল করতে হবে যে তার কোন পেপারটা আসলে আ না, কি বলে? আ ওপেন অ্যাক্সেস নাই। এখন তুমি যদি অনেক বেশি ডিটেইল কারো সাথে কথা বলতে যাও, আর সেই পেপারটা যদি তার আনফরচুনেটলি ওপেন অ্যাক্সেস না দেওয়া থাকে, তখন সে কিন্তু বুঝবে যে তুমি মিথ্যা কথা বলছো। কারণ ওপেন অ্যাক্সেস যেহেতু নাই, তুমি তার পেপারটা কেমনে পড়লা? সে তা চিন্তা করতে পারে। হ্যাঁ? তুমি তার কাছে না মেইল করছো এটা পড়ার জন্য, না, তবে তুমি বলতে পারো যে একাডেমিক ইয়া থেকে তুমি পড়ছো। এটা বলতে পারো। তবে যদি তোমরা এসওপিতে উল্লেখ করো কোনো পেপার, তখন কিন্তু ওই পেপারের অনেক বেশি ডিটেইল জিনিসপত্র তোমার ওখানে লিখতে হবে। স্পেসিফিকলি বলতে হবে আপনি যে এই রিসার্চ ওয়ার্ক এতে আপনি এই জিনিসটা করেছিলেন, আপনি এই সার্ভেটা করেছিলেন। আমার কাছে মনে হয়েছে যে সার্ভেটা করতে আপনার অনেক কষ্ট হয়েছে। সো আমিও তো এরকম সার্ভে করেছি একসময়। আশা করি আমি আপনাকে হেল্প করতে পারবো আপনার নেক্সট প্রজেক্ট গুলোতে। এইরকম করে ডিটেইল কথাগুলো বলতে হবে। আবার হতে পারে যে কোনো আ আ ডেটা এনালিসিস এর কোনো স্পেসিফিক জিনিস যেমন স্ট্যান্ডার্ড এরর বের করছিলেন। আমি ওই জায়গাটা ঠিক স্পেসিফিকলি বুঝি নাই বা বুঝছি। আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা খুব ইমপ্যাক্টফুল একটা জিনিস হবে, একটা রিসার্চ হবে। এজন্য আমি চাই যে আপনার ল্যাবে জয়েন করতে এবং ল্যাবে জয়েন করলে আমি মনে করি যে আমার স্কিল আরো ডেভেলপ হবে। এরকম কথাগুলা আমরা তখন বলব। আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন এই পেপার গুলোর এই যে এটা যখন কপি করি, আমাদের একটা বড় মিস্টেক হয় আমরা কপি করে ডিরেক্টলি পেস্ট করে দিই। মানে ধরো এরকম করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করলে কিরকম হচ্ছে? এটা লিঙ্ক সহ পেস্ট হচ্ছে। ওইটার ফরমেট সহ পেস্ট হচ্ছে। এরকম করলে ওরা হাসবে আমাদের বিষয়ে। একদম সুন্দরভাবে বোঝা যাবে যে না আসলে আমরা আসলে ইয়া করছি। মানে মানে জাস্ট randomly পিক করে জাস্ট বসায় দিছি। এরকম সহজেই বুঝে যাবে। সো এরকম করা যাবে না। বরং আমাদেরকে কন্ট্রোল শিফট ভি দিলে কি হবে? এই যে শুধু পেপারটা পেস্ট হবে। মানে ইয়াটা হবে না। হ্যাঁ? ফরমেটটা পেস্ট হবে না বা লিঙ্কটা পেস্ট হবে না। রাইট ক্লিক করে আমরা পেস্ট অ্যাজ প্লেইন টেক্সট এটা দিলেও হবে। এটা দিলেও হয়ে যাবে। তো এখন আমরা একটু রিপ্লাই সম্পর্কে দেখি। যেমন আমি এই যে এ এই প্রফেসর কর্নেল ইউনিভার্সিটির উনাকে আমি মেইল করেছিলাম। তো আ উনি কি করেছে, উনি একটা জেনারিক ইমেইল রিপ্লাই দিয়েছেন। তার কাছে ফান্ডিং নাই, এরকম। এটা একটা জেনারিক আ এরকমও বলতে পারে যে, "তোমার কাজ ভালো লাগছে বা তুমি তোমাকে ধন্যবাদ। আমার মনে হয় তুমি আ ভালো কাজ করো।" এরকম কিছু একটা বলল যে, আ তোমাদের আমি এখন নিতে পারতেছি না বা তুমি এপ্লাই করো। অপ তুমি ইউনিভার্সিটিতে এপ্লাই করো। এরকম বলল। কিন্তু ফান্ডিং এর বিষয়ে কোনো কিছু তোমাকে বলল না। বা তোমাকে নিবে কি নিবে না এরকম কিছু ক্লিয়ার বলল না। এরকম করলে কিন্তু হবে না। যেমন আমি একটা জেনারিক ইমেইল দেখাই। এটা খুব কনফিউজিং ইমেইল ছিল। আ দেখাচ্ছি। এটা না, এটা জি। এই যে আমি এই প্রফেসরের সাথে অনেক কথা বলছি। শেষ পর্যন্ত তাকে আমি বলছি যে আ ফার্স্ট এ তাকে মেইল করেছিলাম। সে বলছে যে এ সে কি বলছে দেখো, "Thank you for your interest. Unfortunately, at this time, I cannot consider candidates who can bring their own fund." মানে এমন কাউকে নিতে পারবে না যে তার নিজের ফান্ডিং নিয়ে না আসতে হয়। সে কনফিউজ করছে আমাকে। মানে আমার ফান্ডিং এর বিষয় পরে। হ্যাঁ? সে বলতেছে যে আমার ফান্ডিং আ না থাকলে সে কনসিডার করবে না। তার মানে কি আমি সে ফান্ডিং নিয়ে আসি সে কনসিডার করবে। আচ্ছা। তারপরে আমি তাকে বলছি আ আমি তারপর তাকে আরো বেশি এটাকে ক্লারিফাই করতে বলছি। যে কর্নেল ইউনিভার্সিটিতে এপ্লাই পিএইচডি স্টুডেন্টদের সবাইকে তো টাকা দেয়। সো মানে ফুল ফান্ডই দেয়। সো আমি যদি পিএইচডি তে এপ্লাই করি তাহলে কি আমি আসলে ফুল ফান্ড পাবো? হ্যাঁ, এরকম কিছু বলছি। বলছে যে আচ্ছা যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে কর্নেল গ্যারান্টিজ ফান্ডিং মানে কর্নেল অবশ্যই ফান্ডিং দিবে। যদি অ্যাকসেপ্টেড হই। তারপর আমি তাকে আবার আ সে তারপরও বারবার বলতেছে যদি মানে কোনভাবে অ্যাসিস্ট্যান্টশিপ গুলা পায় সে সেগুলা ওকে মেনশন করতেছে।
তারপর আমি আরো ক্লিয়ার হওয়ার জন্য তার কাছে আরো মেইল-টেইল করছি, তার সাথে কথাবার্তা বলছি। সব কথা শেষ করে সবার শেষে আমি বলছি যে, আ আমি পিএইচডি এপ্লাই করতে চাই। আমি কি আমার এসওপির মধ্যে আপনার কথা মেনশন করব কিনা? হ্যাঁ? আর আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিটেড হওয়ার জন্য অ্যাকসেপ্টেড হওয়ার জন্য আপনি কোন হেল্প করতে পারবেন না। এটা বলছি কিনা সে একটা জিনিস ক্লিয়ার করছে হ্যাঁ, যে সে আমাকে অ্যাকসেপ্টেড হওয়ার জন্য হেল্প করতে পারবে না। কিন্তু তার কথা আমি এসওপিতে লিখবো কি লিখব না, সে আমাকে নিবে কি নিবে না যদি অ্যাকসেপ্টেড হয় সেই বিষয়ে কিন্তু আমাকে ক্লিয়ার করে নাই। সে বলছে, "I have multiple applicants to my lab" এভাবে বলে রাখছে। ডিরেক্টলি কথা বলে না। এই টাইপের কখনোই প্রফেসররা যদি ডিরেক্টলি না বলে, কখনোই তাদের কথা বিশ্বাস করা যাবে না। প্রফেসররা যদি বলে যে, "আমি তোমাকে অবশ্যই নিব", তখন নিব। যদি বলে, "তোমাকে আমি ফান্ড দিব", তার মানে সে দিবে। এছাড়া যাই বলুক বিশ্বাস করব না। ঠিক আছে? বিশ্বাস না মানে তারপরে তার ওই কথা আমি যদি আমি করে ফেলি, মানে এপ্লাই করে ফেলি এবং পরে যে ফান্ড না পাই, তাহলে আমাদের লস না? সো এই কারণে আমাদের স্পেসিফিকলি যদি না বলে কোনোভাবেই বিশ্বাস করা যাবে না। তুমি কোয়েশ্চেন না বুঝলে বারবার তাকে মেইল করবা। আমি এই জায়গা বুঝি নাই, এই জায়গা বুঝি নাই, এই জায়গা বুঝি নাই। তাকে বারবার মেনশন করবা। বলবা যে, "আমি আপনার এই কথাটা বুঝিনি।" তো তখন সে ক্লারিফাই করবে। আমি যখন বুঝছি যে এটা কনফিউজিং ছিল, যদিও আমি বুঝে গেছি যে আসলে সে আমাকে আ নিজের ফান্ডিং না নিয়ে আসলে নিবে না। প্লাস হচ্ছে আমি যদি আ কি বলব অ্যাকসেপ্টেড হওয়ার ক্ষেত্রে সে হেল্প করতে পারবে না। তাই আমি নরমালি তাকে বলে দিছি যে, "ধন্যবাদ আপনার রেসপন্স এর জন্য শেষ।" মানে এইটুকুও এট লিস্ট বইল। কারণ একবারের রিপ্লাই না দেওয়ার থেকে এইটুকু এট লিস্ট ধন্যবাদ জানানো উচিত। কারণ সে সময় তার সময় দিছে আমাদেরকে। এতক্ষণ কথা বলছে আমাদের সাথে। সো তাকে অবশ্যই ধন্যবাদ জানাবা। কারণ ভবিষ্যতে হতে পারে তাকে হয়তো কোনো কাজে লাগতেও পারে তোমার। হয়তো তুমি তোমাদের বিদেশে গেছো। এখন মনে হচ্ছে যে তোমার নেই। মানে কাজ কি বলবো? মানে এখানের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট ভালো লাগতেছে না। আমি সাবজেক্ট সুইচ করব। তো ভবিষ্যতে তাকে আবার মেইল করতেও হতে পারে তোমার। সো তাকে কখনোই মন খারাপ করানো যাবে না। এই একটা বিষয়। আরেকটা ইমেইল হচ্ছে তোমাদের একটু দেখাই। এটা একটা পজিটিভ ইমেইল। আ এন্ড তাকে আমি ইমেইল করেছিলাম। সে বলছে কি আ সে এই প্রফেসর কিন্তু একদম নতুন জয়েন করছে। নর্থ ড্যাকোটা স্টেট ইউনিভার্সিটিতে। যেহেতু সে নতুন জয়েন করেছে, তার রিসার্চ ওয়ার্ক এর জন্য তার এখন স্টুডেন্ট দরকার। আবার হচ্ছে তার ফান্ডিং ও দরকার। ফান্ডিং ছাড়া তো কাজ করতে পারবে না। তার ইনিশিয়ালি যে ফান্ডিং ছিল সেটা দিয়ে যে কয়টা স্টুডেন্ট হয়েছে সেটা দিয়ে কাজ চলতেছে। কিন্তু তার এখন ফাঁকা নাই। কিন্তু সে আরো কি করতেছে? এই যে আমাকে বলছে, "I am consistently writing and applying for grants to continue to build my program." তার নতুন প্রোগ্রাম প্ল্যানিং আছে যেগুলা কিনা বিল্ড করতে চায় সে। তারপর আবার বলেছে, "If I have any opportunities in future, I will keep you in mind and potentially reach out." এটা বলছে। সেই কথাটা যেহেতু বলছে এটা হতে পারে সে জেনেরিক বলছে। হতে পারে। সবাইকে হয়তো সেটা বলতেছে। এটা কাকে বলবে? যাদের মানে কাজের সাথে যাবে। এটা হানিবি ল্যাব এবং আমার কাজগুলো হানিবির আ ডিজিজ অ্যান্ড ডিজিজ অ্যান্ড পেস্ট রিলেটেড ছিল কিছু। প্লাস হচ্ছে আমি আ কাজ নিয়ে করছিলাম তো ওই যে ল্যান্ডস্কেপ রিলেটেড কাজও করছিলাম। দেখছে যে অনেক টাইপের কাজ আমি কোলাবরেটর নিয়ে করছি সে এজন্য পছন্দ করছে। আমার তো এখানে 50-50 চান্সেস আছে। একটা হচ্ছে সে অবশ্যই পছন্দ করে আমাকে এই কথা বলছে অথবা সে জেনেরিকলি সবাইকে এই কথা দেয়। তো আমি আমার ওই 50% অপশনও ছাড়ব না। যে যদি সে আমাকে আসলেই পছন্দ করে তাহলে কি হবে? সো আমি তাকে এই কারণে কিভাবে মেইল করছি দেখো। ইস তাকে খুশি করতে হইছে আমার। তাকে আমি ধন্যবাদ জানাইছি। আমাকে যেহেতু সে কিপ ইন মাইন্ড করছে যে না আমি তার জন্য তাকে অ্যাপ্রিশিয়েট করছি। তারপরে আবার বলছি কি আ আ I I would be আচ্ছা, তারপর কি বলছি? I would be glad to assist with any ongoing or upcoming research activities if you ever need an extra hand. আপনার যদি কোন কাজে আমাকে দরকার হয় আমাকে অবশ্যই আমার হেল্প আমার কাছে হেল্প চাইতে পারেন বা এরকম কিছু বলেছে। এতে কি হইলো? এতে হচ্ছে সে খুশি হবে যে না আসলে ছেলেটা চায় যে আমার সাথে কাজ করতে। অথবা আমি হয়তো আ সে আমাকে যে এরকম দিতেও পারে। অনেক
আমাদের ভার্সিটিতে কিন্তু কয়েক ছেলেপুলে দেখি বিদেশি কাজ করে। আমার রিসেন্টলি একটা আ ইয়া কাজ আসছিল ইয়া থেকে, কোথায়? কোরিয়া থেকে। তো ওই কাজটা করার জন্য আমাদেরকে বলছিল। ও কাজ পাইছে যে এরকম হয়তো প্রফেসরের সাথে কথা বলছে, প্রফেসর কাজ দিয়ে দিছে ওকে। এখন আর পারতেছে না। পরে শেষ পর্যন্ত আমাদেরকে দিয়ে করাইলো। এই আরকি।